ঈদের ছুটির প্রথম দিন আজ। টানা 7 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদ যাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। ভোর থেকে রেল ও সড়ক পথে দেখা যাচ্ছে রাজধানী ছাড়া মানুষের ঢল। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে অবশ্য বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে 11টি ট্রেন। এর মধ্যে 9টি আন্তনগর ও 2টি কমিউটার ট্রেন। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন মানুষ। দর্শক, এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী সাদিয়া হক মৌ। যুক্ত হচ্ছি তার সাথে। মৌ, ঈদের ছুটির শুরুর দিন আজ। কমলাপুরে ঈদের ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে অপেক্ষমান একটি ট্রেন কিন্তু ছেড়ে গেল এবং উপচে পড়া যে ভিড় সেটি আক্ষরিক অর্থে আজকে থেকে না হলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টিকিট যাত্রীগুলো কেটেছিলেন তারা এর বাইরে কিন্তু যারা রয়েছেন কেউ টিকিট ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না এবং শিডিউল অনুযায়ী এবং শিডিউলের কোনো বিপর্যয় এখন পর্যন্ত ঘটেনি। যে ট্রেনটি কিছুক্ষণ আগেই ছেড়ে গেল আমাদের ক্যামেরার মাধ্যমে একটু আমরা দেখানোর চেষ্টা করছি। ওই ট্রেনটি কিন্তু ছাড়ার কথা ছিল 10টা 25 মিনিটে এবং ঠিক 5 মিনিট দেরিতে হলেও খুব বেশি বিলম্ব কিন্তু হয়নি এবং যাত্রীদের এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। তারা বলছেন তারা টিকিট অনলাইনে সঠিকভাবে পেয়েছে এনআইডির মাধ্যমে এবং টিকিট পেতে কোনো ভোগান্তি হয়নি এবং ট্রেন নির্ধারিত টাইমে তারা ছেড়েছে এবং এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি 13টি ট্রেন সকাল 6টা 10 মিনিট থেকে ছেড়ে স্পেশাল যে ট্রেন রয়েছে ঈদ যাত্রার জন্য সেই 13টি ট্রেন এই সকাল 6টা থেকে ছেড়েছে এবং আমরা জানি যে সরকার থেকে ঈদ যাত্রা অর্থাৎ যাত্রীদের চাহিদা অনুযায়ী 5 জোড়া ট্রেন কিন্তু এবার ঈদ উপলক্ষে ছেড়েছেন এবং 54টি ট্রেন পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল যাত্রীদের জন্য কিন্তু ছেড়ে যাবে 54টি ট্রেন। তার মধ্যে সকাল 6টা থেকে এখন পর্যন্ত ছেড়েছে 13টি ট্রেন এবং অপেক্ষমান আরও আছে এবং প্ল্যাটফর্মে আরও কিছু ট্রেন এসে যোগ হবে বলে আমাদের রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং আপনার মাধ্যমে আরেকটি তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে এবার যাত্রীদের চাপের উপরে নির্ভর করে এবং কোনো যাত্রী যেন তাদের বাড়ি যাওয়া থেকে বিমুখ না হতে পারে এর জন্য রেল কর্তৃপক্ষ এবার স্ট্যান্ডিং টিকিটের একটা ব্যবস্থা করেছে। অর্থাৎ যতগুলো যাত্রী রয়েছে সেই ক্যালকুলেশন করে আপনার হিসাব করে 25% ভাড়া কম দিয়ে স্ট্যান্ডিং টিকিট কিন্তু এবার দেওয়া হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এবং ছাদে করে আমরা সবসময় যে দেখি ঘরমুখো ঈদ যাত্রার যে ভিড় থাকে ছাদে করে, এবার কিন্তু কমিউনিটি পুলিশ, রেল পুলিশ এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা খুবই কঠোর অবস্থান নিয়েছেন যেন ছাদে করে কোনো যাত্রী এবার ঘরে না ফেরেন। কারণ রেল যে দুর্ঘটনাটা ঘটে এটা ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখে থাকি যে ছাদে করে যাওয়ার জন্য হয়, তো এর জন্য তারা কঠোর অবস্থানে রয়েছেন। এবং সকাল থেকে আমরা যেটা দেখছি কালোবাজারি ট্রেন টিকিটের যে একটা প্রবণতা থাকে ঈদ উপলক্ষে বিশেষ করে, এবার কিন্তু আমরা দেখছি কমলাপুর রেল স্টেশনে আশেপাশে থেকে পুলিশের মোতায়েন রয়েছে এবং কোনো ধরনের টিকিট সংক্রান্ত যাত্রীদের সাথে যদি কেউ কথা বলতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রতিহত করছেন এবং কাউন্টার ব্যতীত কোনো ধরনের টিকিট লেনদেন ছাড়া কিন্তু কেউ কথা বলতে পারছেন। এবং টিটি যে রয়েছেন প্ল্যাটফর্মের ভিতর যে টিটি রয়েছেন টিটির মাধ্যমে স্ট্যান্ডিং টিকিট যদি কেটে থাকেন এবং টিটির কর্তৃপক্ষ আমাদের যেটা জানিয়েছে 50 টাকা যোগ করা হবে। অর্থাৎ কারো যদি টিকিটের মূল্য 250 টাকা হয় কিন্তু টিটির মাধ্যমে যদি স্ট্যান্ডিং টিকিট কাটা হয় অর্থাৎ তার গন্তব্যস্থলে তিনি যদি সিটবিহীন অর্থাৎ দাঁড়িয়ে যাওয়ার গন্তব্যস্থলে যেই যাত্রীগুলো যাবেন টিটির মাধ্যমে টিকিট কাটলে সেই ভাড়া 250 টাকা থেকে 50 টাকা যোগ হয়ে 300 টাকা হবে বলে আমাদের টিটি কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে যে ট্রেনের শিডিউল রয়েছে সেই অনুযায়ী যাত্রীদের ঢল কিন্তু আসছে, কিন্তু আক্ষরিক অর্থে যাত্রীদের সেই উপচে পড়া ভিড় আমরা আশা করছি আগামীকালকে থেকে পাবো। কারণ এখানে পোশাক প্রতিষ্ঠানের যে শ্রমিকগুলো রয়েছে তাদের কিন্তু ছুটি আগামীকালকে থেকে হবে। এবং আমাদের ক্যামেরার মধ্যে নিশ্চয়ই আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু ঢল রয়েছে। এবং টিকিট এবার হচ্ছে বিনা টিকিটে কোনো যাত্রী কিন্তু কোনোভাবেই যাত্রা করতে পারবেন না বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে এবং রেল পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থান
নিচ্ছেন এবং অত্যন্ত কঠোরভাবে এটা চেক করা হচ্ছে। টিকিট ব্যতীত কোনো যাত্রী কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে না এবং যদিও বা কেউ এসে থাকেন সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানা নেওয়া হচ্ছে। এবং আমরা এখন ক্যামেরার মাধ্যমে যে দেখতে পাচ্ছি যে ঢল এটি এর জন্য অপেক্ষামান যে ট্রেনগুলো রয়েছে সেই যাত্রীগুলো কিন্তু তারা চলে এসেছে এবং পরবর্তীতে আমাদের 11:40 যে ট্রেনটি রয়েছে এই যে যাত্রী রয়েছে প্ল্যাটফর্ম 2-তে, এই যাত্রীগুলো কিন্তু 11:50 যে ট্রেনটি আসবে সেই ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীরা কিন্তু লাইন ধরে এসেছেন এবং যাত্রীদের এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। তারা বলছেন এবার সব কিছু সুশৃঙ্খলভাবে নেওয়া হয়েছে এবং সরকারকে অনেক ধন্যবাদ জানিয়েছে, কারণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বিঘ্ন যাত্রা তাদের উপহার দেওয়ার জন্য সরকার থেকে যে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। আর তারা বলছেন যে সেটি তারা দেখছেন, কারণ হচ্ছে অন্যান্য সময় যেটি হয়ে থাকে কালোবাজারি টিকিটের একটা প্রবণতা থাকে। এবার কিন্তু এই ধরনের কোনো ব্যাপার ঘটছে না, কারণ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অত্যন্ত তৎপর রয়েছেন। মৌ, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশন থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৌ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে। ঈদের ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন, তবে এখনও কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয়নি উত্তরবঙ্গ অঞ্চলের যাত্রীদের। সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ঈদ যাত্রা শেষ করবেন বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধি মোহাম্মদ রায়হান মিয়ার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে ঈদের বাড়ি ফেরা যাত্রীবাহী যানবাহনের চাপ, তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। সকালে কারখানা শ্রমিক সহ অন্যান্য যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে জড়ো হয়। অনেকে কম ভাড়ায় ট্রাকে বা পিকআপে ভ্রমণ করছেন, কেউ কেউ আবার অভিযোগ করছেন ভাড়া দ্বিগুণের। কাউন্টারে গেছি, কোনো গাড়ির সিট নেই, এই কারণে এখান থেকে দাঁড়ায় রানিং গাড়িতে আমরা উঠে চলে যাবো। রংপুরে গাড়ি আসলে পরে এই গাড়ির মধ্যে উঠে যাবো, যে সময় গাড়ি আসে ওই পর্যন্ত ওয়েট করা লাগবো। আসছি জামালপুর থেকে, দাঁড়ায় আছি প্রায় 1.5 ঘন্টা ধরে, গাড়ি পাচ্ছি না, এই কারণে দাঁড়িয়ে রয়েছে। এদিকে যানবাহন চালকরা বলছেন ঈদের যেহেতু কয়েকদিন বাকি রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান এখনো ছুটি হয়নি, যে কারণে যানবাহন এবং যাত্রীদের সংখ্যা কম রয়েছে। ঈদের ছুটি এখনো বাকি আছে হলো 3 দিন 4 দিন। কালকে থেকে প্যাসেঞ্জারের চাপ সৃষ্টি বেশি হবে, কালকে থেকে হবে, আজকে এখনো চাপ হয়নি। আর সহযোগিতার জন্য পুলিশ প্রশাসন আছে, তারাও আমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ। সকাল থেকেই যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়, তবে সময় গড়ানোর সাথে সাথেই যানবাহনের চাপ বাড়বে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। সুপার মহোদয়ের নির্দেশে আমরা যেভাবে ট্রাফিকিং ব্যবস্থা আয়োজন করা হয়েছে, তাতে আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। যেভাবে আসতেছে নির্বিঘ্নে মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। গেল 24 ঘন্টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যমুনা সেতু দিয়ে প্রায় 25,000 যানবাহন পারাপার হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজশাহী ছাড়ছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায়। ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পণ্য ও পশুবাহী ট্রাকে করেও অনেক যাত্রী গ্রামে ফিরছেন। এসব ট্রাকে নারী ও শিশুর উপস্থিতিও দেখা গেছে। ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতির যান চলাচল দেখা যায়। গাড়ির চাপ থাকলেও যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। ঈদ উল ফিতরকে সামনে রেখে নারীর টানে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে শুরু করেছে। কর্মজীবী মানুষ ইতোমধ্যে রাজধানী ও শিল্পনগরী গাজীপুর ছাড়তে শুরু করেছেন। এতে গাজীপুরের গুরুত্বপূর্ণ 2 মহাসড়ক ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীরে ধীরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। শিল্প অধ্যুষিত গাজীপুরে রয়েছে 2176টি নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান, যার মধ্যে 1154টি পোশাক কারখানা। কিছু কিছু কারখানা ছুটি হবে। এসব কারখানায় কর্মরত কয়েক লাখ শ্রমিক ও কর্মকর্তা ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। ফলে গাজীপুর থেকে বের হওয়া প্রধান পথ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তার যাত্রীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের বাইপাইল এলাকায় আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, ঈদের সড়ক পথে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন মহাসড়কে, আমাদের জানাবেন।
প্রেরণা, আপনি যেমনটি বলছিলেন আসলে ঈদের কিন্তু আজকে প্রথম ছুটির দিন এবং সরকারি সেই আজকে প্রথম ছুটির দিনে কিন্তু যারা ঈদের ছুটিতে বাড়িতে যাবে তারা কিন্তু আসলে বিভিন্ন বাস স্ট্যান্ডে তারা কিন্তু ভিড় করছে এবং আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বাইপেল সাভারের যে বাইপেল বাস স্ট্যান্ড নামক জায়গাটি। এই জায়গা থেকে কিন্তু উত্তরবঙ্গের যেই বাসগুলো আছে সেই বাসগুলো এখান থেকে কিন্তু ছাড়ে। আমরা এখানে কিন্তু এসে দেখেছি যে মানে সড়কের কথা যদি একটু বলি যে সড়কের যেই চাপ সেই চাপটি কিন্তু এখনো তৈরি হয়নি। এর কারণ হিসাবে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন যে যেহেতু আজকে প্রথম দিনের প্রথম ছুটি এবং এটা প্রথম প্রহরে এরকম চাপ আসলে কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা আশঙ্কা করছে চাপ বাড়বে। এবং এছাড়া যদি আমি আরেকটু বলি যে মহাসড়কের পাশাপাশি যে যাত্রী ভোগান্তির যে বিষয়টি প্রতি বছরের ন্যায় ঈদকে কেন্দ্র করে কিন্তু যারা বাসের কাউন্টার আছে বা যারা টিকিট বিক্রি করে তারা কিন্তু আসলে ভাড়াকে দ্বিগুণ থেকে 3 গুণে নিয়ে যায় এবং এরকম অভিযোগ কিন্তু আমরা এখানে এসে পেয়েছি। আমরা যদি আপনাদেরকে একটু সরাসরি নিয়ে যাই বাস কাউন্টারগুলোতে, যাত্রীরা অপেক্ষা করছেন এবং তাদের যে অপেক্ষার ক্ষেত্রেও কিন্তু তারা বলেছেন তারা কিন্তু আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা যদি একটু এখানকার অপেক্ষারত যাত্রীদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমি যাবো দিনাজপুর বীরগঞ্জ থানায়। আচ্ছা, ভাড়া কেমন পাচ্ছে এবং কেমন নিচ্ছে? ভাড়া এখন যেই গাড়ি আগে যাইতাম 500 টাকা, এখন এটা লাগতেছে 3 ডাবল 1250 টাকা নিচ্ছে আমাদের কাছে। 1250? জি। তো আপনার সাথে কজন যাচ্ছেন? আজকে একজন যাবে, তো যাইতে চাইছিলাম 18 তারিখ ছুটি আমাদের, আমরা 18 তারিখ যাইতে চাইছিলাম। যে ভাড়ার যে অবস্থা আর একটা যে ভোগান্তি হয়রানি, যাওয়ার আর ইচ্ছা নাই, যাবো না। এখন শুধু একজন যাবে। আমি দেখছি আপনার হাতে টিকিট আছে, আপনি তো টিকিট অলরেডি কেটে ফেলছেন, তাহলে যাবেন না কেন? না, এটা একজনের টিকিট কাটছি, একজন যাবে। আমাদের ছুটি 18 তারিখ, আরো 2 জন আমরা যাইতে চাইছিলাম। তো এই ভাড়া বেশি, হয়রানি, ভোগান্তি, তো আমরা যাব না। তো উনি একাই যাবে একজন আর কি। আচ্ছা, আমরা যদি আরেকটু কথা বলি। আচ্ছা, আপনারা কোথায় যাবেন এবং কেমন ভাড়া নিচ্ছে? আমরা যাব রানীর বন্দর। হ্যাঁ, আগে ভাড়া মোটামুটি 500, এখন 1250 এমনি করে ভাড়া নিতেছে। আর একটা ভোগান্তি, আমরা টিকিট কাটছি 9:30টার। হ্যাঁ, এখন মোটামুটি আপনার 10:44 বাজে, এখন পর্যন্ত গাড়ি আসছে না। এই একটা ভোগান্তি। জি, শুনছিলেন। আচ্ছা, ভাড়া তো বেশি নেওয়ার কথা না, আমাদের সরকার যেহেতু শক্তভাবে অবস্থান নিয়েছে যে এবার ঈদে কোনো ভোগান্তি হবে না। আপনি তো টিকিট মাস্টার কাউন্টারের, ভাড়া কেন বেশি নিচ্ছেন ভাই? ভাড়া বেশি নিচ্ছে আমাদের গাড়িওয়ালা, যে ভাড়া নিচ্ছে এইবার আমরা কি হাইস্ট 50-100 টাকা বেশি নিচ্ছি, এটা আমাদের কমিশন। কেন? এই যে আপনার সামনে তো অভিযোগ হলো যে 500 টাকার ভাড়া আপনারা 1200, 1250 পর্যন্ত। 500 টাকা কোনো ভাড়া নাই ভাইয়া। 500 টাকা এখান থেকে ঈদের আগে তো 500 টাকা ছিল। 500 টাকা আপনার রংপুরের ভাড়া হলো 700-800 টাকা। আর আপনার সৈয়দপুর রানীবন্ধ যেটা যাবে ওটা 750 টাকা, 800 টাকা ভাড়া। এখন গাড়িওয়ালারা আপনার সিন্ডিকেট করে ব্যবসা করতেছে গাড়িওয়ালারা। হ্যাঁ, এটা গাড়িওয়ালারা নিচ্ছে ভাই, আমরা কি করবো? আমরা একটা সিট বেচে 50 টাকা কমিশন পাই হাইস্ট, গাড়িওয়ালারা নিচ্ছে ভাই। আপনাদের এখানে করণীয় কিছু নেই, যেমনটি শুনছিলেন। আসলে এভাবে আমরা আরো বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে দ্বিগুণ, 3 গুণ, কখনো কখনো 3 গুণেরও বেশি ভাড়া নিচ্ছে এবং সেই সাথে যে মানে বাসের যেই আসার সময় সেই সময়ে নিয়েও কিন্তু তারা আসলে ভোগান্তির শিকার হচ্ছে। যেমন সকাল 8টার বাস আসছে, এখন পর্যন্ত কিন্তু 10টা, 10:30, 11টা বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু সেই বাস আসেনি। এইরকম ভোগান্তিতে কিন্তু এই সাভারের যে বাইপেল যে উত্তরবঙ্গের যে কাউন্টারগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়া যদি একটু মহাসড়কের কথা একটু বলি, যে মহাসড়কের চাপ কিন্তু তেমন একটা এখন দেখতে না পেলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ বাড়বে এবং এখানকার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, যেমন আমরা এখানে এসে দেখতে পেরেছি যে শ্রমিক দলের যে স্বেচ্ছাসেবী কিছু ব্যক্তি, তারা তাদের কোটি পরে কিন্তু তারা রাস্তার যে জ্যামজট নিয়ন্ত্রণ এবং রাস্তার যে বাসের যেই সিরিয়াল সেগুলো কিন্তু তারা কন্ট্রোল করছে। পাশাপাশি আমরা হাইওয়ে পুলিশের 2-1 সদস্যকেও আমরা এখানে দেখেছি, তারাও কাজ করছে সকাল থেকে। এছাড়াও আমরা আরেকটু বিষয় যদি বলি যে এই বাইপেল থেকে কিন্তু আসলে উত্তরবঙ্গের যাওয়ার পথে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর যে নির্মাণাধীন কাজ চলছে, সেই কাজের কারণে কিন্তু বড় ধরনের
বড় ধরনের কিন্তু একটি যানজট হওয়ার আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা। তো এই বাইপেল থেকে কিন্তু আমার কাছে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে। প্রেরণা। খায়রুল, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে অর্ধেকে নেমে গেছে যাত্রী ও যানবাহন। তারপরও ঈদ যাত্রায় কয়েক গুণ যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে এই নৌপথে। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের স্বস্তিতে নদী পারাপারের জন্য বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চের সংখ্যা। ঘাটে আসা যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্য ও চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। স্বপ্ন একটাই, ঈদে বাড়ি ফেরা, কিন্তু সেই স্বপ্নের পথে অপেক্ষা করছে দীর্ঘ যাত্রা আর ভোগান্তির আশঙ্কা। 21 জেলার মানুষের যাতায়াতের সহজ মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে, তাই শুরু হয়েছে বাড়তি প্রস্তুতি। ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চের সংখ্যা। এবার এ নৌপথে ছোট বড় 17টি ফেরি এবং 33টি লঞ্চ চলাচল করবে। আমাদের লঞ্চগুলো পুরোপুরি ফিটনেস সম্পন্ন হয়েছে। বিআরডব্লিউটিএটিসি যে তাদের যে তদারকি টিম, সে তদারকি করে গেছে। যাতায়াতের জন্য কোনো রকম সমস্যা নাই, আমাদের পর্যাপ্ত পরিমাণ ফেরি আছে। ঈদ যাত্রায় স্বস্তিতে ঘরমুখো যাত্রীদের নদী পারের কথা বলছেন বিআইডব্লিউটিসি এর এই কর্মকর্তা। 10 থেকে 11টি ফেরি দিয়ে আমরা সার্ভিস পরিচালনা করি, সেহেতু আমরা আশা করতেছি যে আমাদের যানবাহন সংখ্যা এবং যাত্রীর সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা 17টি ফেরি রেখেছি পাটুরিয়া দৌলতদিয়া সার্ভিসে। এই 17টি ফেরি দিয়ে আমরা আমাদের ঈদ সার্ভিস আমরা পরিচালনা করব। ঈদ যাত্রায় স্বস্তি ফেরাতে ফেরি ও লঞ্চ ঘাট সংস্কারের কথা জানালেন বিআইডব্লিউটি এর এই প্রকৌশলী। লঞ্চ ঘাটে 2টি আমরা মাটির ঘাট জিও ব্যাগ দিয়ে অস্থায়ী ভিত্তিতে ঘাট তৈরি করে দিয়েছি এবং সেই ঘাট দিয়ে যাত্রী এবং মালামাল ওঠানামা করছে খুব সহজেই করতে পারছে। আশা করতেছি ঈদের আগে আমরা এর চেয়ে আরও কিছু কাজ করে দেবো, যাতে যাত্রীরা অতি সহজেই তাদের গন্তব্যে পৌঁছতে পারে। ঈদের আগে ও পরে মহাসড়ক ও ফেরিঘাটে এলাকায় যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। উত্তরের যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে তারা অনেকে ঢাকা থেকে এদিকে যায়, তো এই মানুষ যাতে যাতায়াত সুন্দরভাবে করতে পারে, ফেরির সাথে আমরা যোগাযোগ রাখছি। ফেরিগুলি যাতে সুন্দরভাবে সচলভাবে তারা চালায়, তাদেরকে সাথে আমরা বসেছি। প্রশাসনের সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদে নৌপথে পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছবে ঘরমুখো যাত্রীদের, এমনটাই প্রত্যাশা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। তামান্না সাদিকা, মাই টিভি। ঈদকে সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল থেকে যাত্রী ও যানবাহনের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট ছোট যানবাহন বেশি ছিল। নির্বিঘ্ন পারাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি মোট 17টি ফেরি চালু রেখেছে। অন্যদিকে নিরাপদ যাত্রা নিশ্চিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ 20টি লঞ্চ চলাচল নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় কঠোর নজরদারিতে রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয় ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বিআইডব্লিউটিসি দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে এই মুহূর্তে আমাদের বহরে 17টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তিকে 3, 4 ও 7 নম্বর 3টি ঘাট সচল আছে। দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী মমিন শেখ, যুক্ত হচ্ছে তার সাথে। মমিন, ঈদের ছুটি শুরু হয়েছে, তো ফেরিঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে এই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। প্রেরণা, আমি যদি আজকের সকালের চিত্র আপনাকে বলি, তাহলে এই সকাল থেকেই আমরা দেখেছি যে ছোট ছোট যানবাহনের চাপ কিন্তু এই ঘাট এলাকায় বেড়েছে। একই সাথে মোটর সাইকেলের চাপও কিন্তু আমরা বাড়তে দেখেছি। আমরা এই ব্যাপারটি নিয়ে আমরা এই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ছোট বড় মিলে মোট 17টি ফেরি চলাচল করছে। অন্যদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ অর্থাৎ লঞ্চ ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে 20টি লঞ্চ চলাচল করছে এবং 20টি লঞ্চ দিয়ে ঈদ যাত্রায় যাত্রীদের নির্বিঘ্নে পারাপারে তারা কাজ করছে। প্রেরণা, আমি আপনাকে জানিয়ে রাখি যে আমরা ঘাট এলাকায় কিন্তু দেখেছি যে এই দৌলতদিয়া প্রান্তে 3টি ঘাট সচল রয়েছে। মমিন, আপনাকে ধন্যবাদ।
দিনাজপুরের পার্বতীপুর জংশন রেল স্টেশন থেকে ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ক্যাটারিং সার্ভিসের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। রেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এসব খাবার খেয়ে প্রতারিত হচ্ছেন যাত্রীরা। বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন হয়ে ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে দায়িত্ব পালনকারী ক্যাটারিং সার্ভিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নির্দিষ্ট মূল্য না বলে যাত্রীদের খাওয়ানোর পর অতিরিক্ত অর্থ আদায়, প্যাকেটজাত পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া, রান্নার বিভিন্ন কাজে টয়লেটের পানি ব্যবহার ছাড়াও 5 টাকার লাল চা 15 টাকায় বিক্রির অভিযোগ অন্যতম। 30 টাকা যে ইফতারের প্যাকেজ এটা বিক্রি না করে ওনারা এটা মুরগির যে বিরিয়ানিটা আছে না ওইটা বিক্রি করতেছে, মানে প্রফিট করার জন্য 230 টাকা এটা দেয়। 25 টাকা নিচে 30 টাকা। সাধারণত চা 5 টাকা, কিন্তু এখানে 15 থেকে 20 টাকা নেওয়া হচ্ছে। গত 18 ফেব্রুয়ারি বাংলাদেশ রেলের পশ্চিমাঞ্চলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জাহিদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে ট্রেনে ভ্রমণকারী রোজাদার যাত্রীদের জন্য নির্ধারিত মূল্যে ইফতার ও সাহরি বিক্রির নির্দেশনা থাকলেও তা মানছেন না ক্যাটারিং সার্ভিসের কর্মীরা। ইফতার কত করে? 100 টাকা। হ্যাঁ 100 টাকা। কোথায় আপনার ইফতার কই? আছে ভিতরে। আমাদের বেতন নাই, আমরা কমিশন পাই 5 টাকা বেশি। আপনারা কেন 5 টাকা করে বেশি নিচ্ছেন? আমরা তো বেশি নিতে স্যার, কোনটা যেটা গাইড রেট আছে সেটাই আমরা বিক্রি করি। এদিকে বিষয়টি অবগত নন উল্লেখ করে রেলওয়ের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, ট্রেনে যাত্রীদের সাথে কোনো প্রকার প্রতারণা বা অনিয়মের অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা আমাদের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা টিআই আছে, আমি এদের সাথে এখনই কথা বলবো যে এই ধরনের একটা অভিযোগ পাওয়া গেছে, তারা যেন এক্ষুনি এই বিষয়ে ব্যবস্থা নেয়। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। নফল ইবাদত বান্দিগি ও জিকির আসকারের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে কদর। রাতে অধিক সওয়াবের আশায় এরই মধ্যে মসজিদে মসজিদে ভিড় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। লাইলাতুল কদরের রাতে এশার নামাজ ও তারাবির পর মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন এবং তবারক বিতরণ করা হয়। এরপর মুসল্লিরা যে যার মতো করে সারা রাত ইবাদতে মশগুল থাকেন। কেউ নামাজ পড়েন অনবরত, জিকির করেন, কেউ করেন কোরআন তেলাওয়াত। মহিমান্বিত এ রাতে দোয়ারও রয়েছে বিশেষ গুরুত্ব। আল্লাহর কাছে পানা চাওয়ার মাধ্যমে নিজেকে পাপমুক্ত করার সুবর্ণ সুযোগ লাইলাতুল কদরের রাত। তাই নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াতের পাশাপাশি মুসল্লিরা 2 হাত তুলে কাঁদেন আর গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এবারে গ্রাম বাংলার খবর। নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার বেলা 2:30টার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনে আসেন এবং দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ শেষে গণমাধ্যমকে মামুন মাহমুদ বলেন, পুরো জেলা পরিষদের কার্যক্রম বৈষম্যহীনভাবে চলবে। বিগত সরকারের আমলে উন্নয়ন কাজে বৈষম্য ছিল, আমরা সেটি দূর করতে চাই। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সিলেটের জাফলংয়ে তীব্র পানির সংকটে ভুগছেন কয়েকটি গ্রামের মানুষ। গোয়েনঘাট উপজেলার কালীনগর, রহমতপুর, শান্তিনগর ও সোনাটিলা সহ আশেপাশে গ্রামে নিরাপদ পানির অভাবে বাসিন্দাদের দূর দূরান্ত থেকে পানি আনতে হচ্ছে। অনেকেই আবার টাকা দিয়ে পানি কিনছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত সরকারি নলকূপ বা স্থায়ী পানির ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ চলছে। এ বিষয়ে গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, সংকটের বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত গভীর নলকূপ স্থাপন সহ স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। নদী নালা থেকে পানি আনতে হয়, এগুলাও বিশুদ্ধ পানি না। এগুলা খাওয়ার পরে শিশু বাচ্চারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কিনা নিতেছি পানি 5 টাকা কলস, প্রতি পিছে কলস কিনা নিতেছি, তারপরেও পানিটা পাওয়া যাইতেছে না। দীর্ঘদিন ধরে পানি ভোগান্তি ভুগছি। এই রহমতপুর কালীনগর আজ পর্যন্ত আমরা রমজান মাস চলে, আমরা খাওয়ার পানি পাই না, গোসল করতে পারি না, যার বিধে আমরা ঠিক মতো নামাজও রাখতে পারি না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকারের বয়স 1 মাস পূর্ণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে 5টি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
ফ্যামিলি কার্ড বিতরণ করা, কৃষক কার্ডের প্রস্তুতি চলছে। কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, ইমামদের ভাতা প্রদান শুরু হয়েছে এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের কুতুবপুরে খাল পুনর্খনন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদার হবে। অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনের সভাপতিত্ব করেন। আমাদের ভোটারদের ভোটের কালির দাগ শুকায় নাই, এখন অনেকের এখনো কালির দাগ আছে, কিন্তু আমাদের এই 5টি প্রতিশ্রুতি আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে এই 5টি প্রতিশ্রুতি আমরা তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যেই বাস্তবায়ন করেছি ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জে এতিমদের সম্মানে মাই টিভির সৌজন্যে ও প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে এই মিলাদের আয়োজন করা হয়। এ সময় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদির মুক্তি ও সুস্থতা কামনা সহ মাই টিভি পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়। মাদ্রাসা পড়ুয়া এতিমদের মাঝে আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ। সিলেটের জাফলংয়ে পরিবেশ সংকটাপন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না। অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ চক্র পর্যটন কেন্দ্র 0 পয়েন্ট এলাকায় রাতের আধারে নৌযোগে পাথর লুটপাট চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, দিনে প্রশাসনের তৎপরতা থাকলেও রাতে শুরু হয় পাথর উত্তোলন, যা জাফলংয়ের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যকে হুমকির মুখে ফেলছে। এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চলছে। তারা দ্রুত কঠোর ব্যবস্থা নিয়ে জাফলংয়ের পরিবেশ ও পর্যটন এলাকা রক্ষার দাবি জানিয়েছে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। জলবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খালটির পুনর্খনন কাজ শুরু করা হয়েছে। রংপুরের পীরগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বাসক। তিনি পরে পীরগাছা উপজেলার 9টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। প্রতিটি ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ট্যাগ অফিসার, ইউনিয়ন সচিব, ইউপি সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, কোথাও অনিয়ম ধরা পড়লে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ঈদ উল ফিতর উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে ৩,৮৯৭ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সদস্যদের বিনামূল্যে 10 কেজি করে সরকারের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার 9 নম্বর দপদপিয়া ইউনিয়ন পরিষদ 38.970 মেট্রিক টন চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্যসেবা অফিসার আসাদুজ্জামান, দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল, মৃধা সহ পরিষদের সচিব, গ্রাম পুলিশ, ইউপি সদস্য, স্থানীয় সাধারণ জনগণ। দিনাজপুরের পার্বতীপুরে ঈদ উল ফিতর উপলক্ষে পলাশবাড়ি ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণের নানা অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, গতকাল 3 নম্বর ওয়ার্ডের অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণের কথা থাকলেও সবার কাছ থেকে স্লিপ নেওয়ার পর কিছু সংখ্যক মানুষকে চাল দিয়ে বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে ভিজিএফ এর স্লিপ জালিয়াতির ঘটনায় ওমর ফারুক ও জাহিদুল ইসলাম নামে 2 যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের 50,000 টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি মাহমুদ হুসাইন রাজু। আমাদের ইউনিয়নে যতটুকু বরাদ্দ আসছে, এই কার্ডগুলো যে কাদেরকে যে দিল এটা আমরা এখনো বুঝতে পারলাম না। এখনো দেখা যাচ্ছে অনেক মানুষ এখানে চালের জন্য অপেক্ষা করতেছে। স্লিপ দিছি, জমা দিছি, সরকারি লোক,
এই তো বসিয়েছি, চাউল পাই নাই। চাল চাই, কি খামো যায়? অর্ধেক মানুষ পেয়েছে চাল, অর্ধেক পায়নি। এরা সবাই চাল চুরি করে সবাই পালিয়ে গেছে। শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শহর আলী ফকিরের উদ্যোগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৬ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ২ শতাধিক মানুষের মাঝে পাঞ্জাবি এবং নগদ অর্থ প্রদান করা হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুশি উপভোগকারীরা। তারা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়ক। প্রতি বছরেই প্রায় 10 বছর যাবৎ আমি গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রায় 5 থেকে 600 লোকের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নিজে দিয়ে আসি। এই ঈদ সামগ্রীর ভিতরে সেমাই, চিনি, চাল, ডাল, পেঁয়াজ, আলু এগুলো আছে। সাধারণ মানুষ সুন্দরভাবে ইফতার করতে পারবে। চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখা। জহিরুল ইসলাম টুটুলের নেতৃত্বে এতে যুগ্ম আহ্বায়ক রাজীব উদ্দিন আকন্দ, ৯ নম্বর ওয়ার্ড আহ্বায়ক শহীদুল ইসলাম শাহিদ, যুগ্ম আহ্বায়ক শাহিন সহ স্থানীয় মুরব্বী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিলের পাশাপাশি এলাকাবাসীর মাঝে ইফতার বিতরণ করা হয়। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে শিশু পরিবারের শিশুদের সাথে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করে কুমিল্লার দেবিদারে। সোমবার বিকেলে দেবিদার সরকারি শিশু পরিবার এর ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। দৃষ্টান্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুদ্দিন রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার মহিবুল সালাম খান, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক বারুল কুমার দে, ডাক্তার শেখ মোহাম্মদ শাহজালাল, দেবিদার টেলিভিশন সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ খলিলুর রহমান বাবুল সহ অনেকে। মানিকগঞ্জের ঘিউরে বীর মুক্তিযোদ্ধা 21 পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, স্বৈরাচার পতন সংগ্রামের অগ্রনায়ক বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঘিওর উপজেলার পাচুরিয়া তার নিজ গ্রামের বাড়ি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্যবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।